টয়লেটে যাবে, হিসি করবে, জল দেবে না, তারপর যদি হিসিতে পিঁপড়ে হয় তার মানে তোমার সুগার আছে। আমরা তখন জাস্ট জানতে পেরেছিলাম যে সুগার বলে একটা কন্ডিশন আছে, কিন্তু সেটা শনাক্ত করার জন্য যে এখন যে উন্নত মানের প্রযুক্তি আমাদের কাছে রয়েছে বা ল্যাব ইনভেস্টিগেশন তখন ছিল না। সুগার কি, সুগার কেন হয়? অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বারবার করে ঘন ঘন ইউরিন করতে যেতে হচ্ছে, স্পেসিফিক্যালি রাত্রির বেলা উঠে টয়লেট করতে যেতে হচ্ছে, এটা কিন্তু সুগার হওয়ার লক্ষণ। টাইপস অফ ডায়াবেটিস মানে কত প্রকারের ডায়াবেটিস? এখন নানা প্রকারের ডায়াবেটিস আমরা কিন্তু শনাক্ত করেছি। ডায়াবেটিস হয়ে গেছে মানে এবার এটাকে নিয়েই তোমার ঘর সংসার, মানে বিয়ে হয়ে যাওয়ার মতন ব্যাপার। কেউ যদি মনে করেন যে দৈনন্দিন ওষুধ খেতে চান তার জন্য যেরকম ব্যবস্থা আছে, কেউ যদি মনে করেন যে না আমি দৈনন্দিন ওষুধ খেতে চাই না, তাদের জন্য সাপ্তাহিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যে কখন একটা পেশেন্টকে প্রেসক্রাইব করা হয় যে ওই যে খাপ করে ইঞ্জেকশন নিজেই মারবে ইনসুলিনের, সেটা একটা বাচ্চা যার টাইপ 1 ডায়াবেটিস আছে সেও নিজে হাতে করেই নেন। কখনো এরকম হয়েছে ধরুন এই বিয়ে বাড়িতে গেছেন বা কোনো পার্টিতে গেছেন, দেখছেন পেশেন্ট থালা ভরা রসগোল্লা আর আপনার সামনে চলে এসছে, আপনি যদি বিয়ের বাড়িতে গিয়ে দুটো রাজভোগ খেতে চান কোনো অসুবিধা নেই। ছোটবেলা থেকেই বলা হয় আমাদেরকে বেশি মিষ্টি খাস না, সুগার হবে। কিন্তু বাঙালি হলো মিষ্টি প্রিয় জাত। আমি চিনি গো চিনি তোমারে ও গো মধুমেয়। এরকম ডাক্তার চাই পডকাস্টে, এরকমই ডাক্তার চাই। নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। আর আজকে প্রচণ্ড মিষ্টি মিষ্টি কথা হবে, কিন্তু এমন একটি রোগের ব্যাপারে যেটি মিষ্টির সাথে রিলেটেড হলেও কোনো রকম মিষ্টি নয়, তাকে বলা হয় সাইলেন্ট কিলার। ঠিক, ডায়াবেটিসের বাংলা নাম মধুমেহ। লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেও না কেহ, যদি হয় তাহলে ডায়াবেটোলজিস্ট দেখাতে যেও, এটা মনে রেখো সবাই। আর আজকে সেই জন্য আমরা নিয়ে এসেছি ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রতীক ভট্টাচার্যকে। নমস্কার। নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন লাগছে এই হুইল চেয়ারটা? ফ্যান্টাস্টিক। কাপ চিনি নেবেন কফিতে? আমি চিনি ছাড়াই খাচ্ছি। সে কি, আমরা তো বস্তা করে নিয়ে এলাম। তাহলে আপনাদের পেশেন্ট আসবে কি করে? মানে আপনি ডাক্তারবাবুকে পেশেন্ট মানে প্রমোট করুন চিনি খাওয়া। হ্যাঁ, মানে দেখুন, আমি যেটা আজকে বলার জন্য এলাম সেটা হচ্ছে অনেক হাফ ট্রুথ আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে ফ্লোট অ্যারাউন্ড করছে। তার মধ্যে একটা হচ্ছে যে চিনি বাদ, এরকম কিন্তু বাঙালি হলো মিষ্টি প্রিয় জাত। তাদেরকে যদি মিষ্টি বাদ দিতে বলা হয় তাহলে সেটা মেনে চলাটা খুব ডিফিকাল্ট। এই দেখুন না, মুখে চপ কাটলেট। সবে শীতকাল গেল, নোলেন গুড়, পুলি পিঠে, পাটিসাপটা, এগুলো যদি আপনি বাঙালিকে না খেয়ে বলেন যে শীতকালটা কাটিয়ে দিতে, তাহলে আমার মনে হয় কিছুভাবেই সেটাতে কমপ্লাই করতে কেউ রাজি হবে না। সুতরাং আমার মনে হয় বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে ডায়াবেটিস হওয়া মানে আমার সব খাওয়া বন্ধ, সুগার খাওয়া বন্ধ, সব এই পার্টিকুলার জিনিসটা থেকে আমাদের সরে আসতে হবে। আমাদের যেটা বুঝতে হবে, ওভারঅল হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট গোত্রীয় যা কিছু আছে, ভাত, রুটি, মুড়ি, চিঁড়ে, আলু, মিষ্টি, মিষ্টি ফল, পাউরুটি, বিস্কিট ইত্যাদি যেগুলো আছে, সব কিছু মিলিয়ে সারাদিনে একটা নির্দিষ্ট মাত্রায় আমাদের কার্বোহাইড্রেটটা ইনটেক করতে হবে। দ্যাট ডাজন্ট মিন যে আমি যদি চায়ে আধ চামচ চিনি আমি খেতে চাই, সেটা আমার খাওয়া চলবে না, তা আমি অন্য জায়গা থেকে কম্পেনসেট করব। এরকম ডাক্তার চাই পডকাস্টে, এরকমই ডাক্তার চাই। আসলে রাখুন, বাঙালি লুচি আর ওই আলুর যে ছেঁচকিটা, ওটা কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে না, ওটা বাদ। ভাতও পড়ে না বলো? ভাতও পড়ে না, ভাতও পড়ে না। সুতরাং ছোটো বাটির 1 বাটি ভাত ইজ রেকমেন্ডেড। বেশি করে আপনি মাংস খান, বেশি করে তার সাথে সবজি খান। আলুটা কি বিরিয়ানিতে একদমই বাদ? তা নয়, চেখে দেখার মতো। তো আমরা ডায়াবেটিস নিয়ে ডিপ ডাইভ করার আগে সবার আগে সহজে জানি ডায়াবেটিস রোগটা কি আর এটা কেন হয়, এবং কি করে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে। কারণ ম্যাক্সিমাম ডায়াগনোসিস হয় যে অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস, অন্য কিছু একটা টেস্ট করতে দিই যে ফাট করে সুগার ধরা পড়ে গেছে। সো এখন যেটা হয়েছে, প্রচুর দেখবেন আইটি কোম্পানিজ আছেন যারা অ্যানুয়াল স্ক্রিনিং করেন তাদের এমপ্লয়িজদের জন্য, এবং ইনসিডেন্টালি তারা জানতে পারেন যে তাদের কিছু রোগভোগ হচ্ছে, তার মধ্যে ডায়াবেটিসটা একটা। বাট সহজ উপায় হচ্ছে, যদি কারোর বাড়িতে সুগারের হিস্ট্রি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি তাদেরকে বলি যে 30 অতিক্রম করলে, ইনফ্যাক্ট এখন যেটা হয়েছে 20-র ঘরেও আমরা দেখতে পাচ্ছি সচরাচর যে যাদের বাড়িতে একটা স্ট্রং
ফ্যামিলি হিস্ট্রি রয়েছে টাইপ 2 ডায়াবেটিসে, তাদের ক্ষেত্রে আমরা HbA1c বলে একটা পরীক্ষা, যেটা বিগত 3 মাসের সুগারের গড়, সেটা দিয়ে আমরা স্ক্রিন করে দেখি। তাতে আমাদের সুবিধা হচ্ছে যে সুগার হওয়ার আগে বা প্রি ডায়াবেটিস পর্যায়ে আমরা শনাক্ত করতে পারি, এবং সেই পর্যায়ে কিন্তু অনেক সময় ওষুধ ছাড়াই শুধুমাত্র খাওয়া দাওয়ায় আমরা যদি পরিবর্তন আনতে পারি বা জীবনশৈলীর যদি আমরা পরিবর্তন আনতে পারি, যেরকম নিয়মিত হাঁটাচলা করা বা যদি কেউ সিগারেট খান সেটাকে বন্ধ করানো, যদি কেউ অ্যালকোহল ইনটেক করেন সেটাকে মডারেট করা, এবং তার সাথে অবশ্যই যে ডায়েটের কথা আমরা উল্লেখ করলাম, মূলত কার্বোহাইড্রেটের মাত্রাটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে নেওয়া এবং টোটাল ক্যালোরি যেটা আছে সেটাকে রেস্ট্রিক্ট করা, এইটা যদি আমরা করে চলতে পারি তাহলে আমরা ডায়াবেটিস হওয়াটাকে বিলম্বিত করতে পারবো। সব ঘরে ঘরে পেশেন্ট, কিন্তু এটা সম্বন্ধে অনেক মিথ রয়েছে যে সুগার কি, সুগার কেন হয়। কারেক্ট। তো সুগার আমরা তখনই বলি যখন ওই বললাম 3 মাসের গড় সুগার যদি টেকনিক্যালি 6.5 অতিক্রম করে, HbA1c 6.5 অতিক্রম করলো, বা ফাস্টিং সুগার ধরে যদি আমরা চলি সেটা যদি 126 মিলিগ্রাম পার ডেসিলিটার অতিক্রম করলো দুবার, অথবা খাবার পরের যে সুগারটা সেটা 200 অতিক্রম করলো, তাহলে সেটা টেকনিক্যালি আমরা ডায়াবেটিস হিসেবে ধরি। এবার তার আগের যে পর্যায়টা যেটা প্রি ডায়াবেটিস, সেটা হচ্ছে HbA1c 5.7 থেকে 6.4, অথবা ফাস্টিং সুগারটা 100 থেকে 125, অথবা আমাদের খাবার পরের সুগারটা আমরা যদি দেখি 140 থেকে 199 মধ্যে থাকছে। সেই পর্যায়ে আমরা যেটা বললাম যে প্রিভেনশনের কিন্তু একটা বড় রোল রয়েছে। আমরা যদি সেই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জেস আনতে পারি, ডায়েটারি মডিফিকেশনস করতে পারি, তাহলে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়াটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। টাইপস অফ ডায়াবেটিস মানে কত প্রকারের ডায়াবেটিস হয়? তো কিছুদিন আগে পর্যন্ত আমরা ডায়াবেটিসকে টাইপ 1, টাইপ 2 অথবা গেস্টেশনাল ডায়াবেটিস, যেটা প্রেগনেন্সির সময় ধরা পড়ে, এইভাবে আমরা ভাগ করতাম। কিন্তু এখন নানা প্রকারের ডায়াবেটিস আমরা কিন্তু শনাক্ত করেছি। তার মধ্যে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিসে ছোটোবেলায় থেকেই আমাদের শরীরের প্যানক্রিয়াস যে গ্রন্থিটা আছে যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হয়, তার বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি নির্গত হয়, যেটা গিয়ে প্যানক্রিয়াসের ওই কোষগুলোকে সংখ্যায় কমিয়ে দেয় অথবা তাদের ক্ষরণ ক্ষমতাটাকে কমিয়ে দেয়। তাতে করে ছোটোবেলা থেকেই তাদের ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হয়। তাই জন্য তার আরেক নাম হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে শুরুতে কিন্তু যথেষ্ট মাত্রায় কোষ থাকে ইনসুলিনের, এবং সেখান থেকে ক্ষরণটাও যথেষ্ট হয়। কিন্তু যদি এমন কোনো কারণে আমাদের দেখা যায় যে ইনসুলিন যথেষ্ট থাকা সত্ত্বেও সেটা ভালো করে কার্যকরী হচ্ছে না, যেমন ওজন বেড়ে গেল বা আমাদের কার্বোহাইড্রেটের মাত্রাটা অনিয়ন্ত্রিত খাওয়া হচ্ছে, সেখান থেকে আমরা যেটা হয় ইনিশিয়ালি শরীর বেশি ইনসুলিন ক্ষরণ করতে থাকে, কিন্তু একটা সময় আসে যখন সেই ইনসুলিনটা ভালো করে কার্যকরী হয় না, সেটাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। সেখান থেকে ডায়াবেটিস হয়, এবং সেটা ইউজুয়ালি টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণ। টাইপ 2 ডায়াবেটিসেও দীর্ঘদিন টাইপ 2 ডায়াবেটিস থাকলে আস্তে আস্তে করে আবার ইনসুলিন ক্ষরণটা কিন্তু কমতে থাকে। তাই জন্য দেখবেন যে দীর্ঘদিন কেউ যদি টাইপ 2 ডায়াবেটিসে ভোগেন, পরের দিকে তাদেরকে হয়তো ইনসুলিন নিতে হচ্ছে। 3 নম্বর যেটা বলছিলাম গেস্টেশনাল ডায়াবেটিস, সেটা একটা বিশেষ প্রকার ডায়াবেটিস যাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে গেস্টেশনাল ডায়াবেটিসের, এবং দেখা যায় তাদের যদি ওজন বাড়তি থাকে বা পলিসিস্টিক ওভারি বলে একটা যদি কন্ডিশন থাকে, সেখানেও ওই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং তাদের ক্ষেত্রে 24 সপ্তাহ প্রেগনেন্সির অতিক্রম করলে তখন আমরা ডায়াবেটিস শনাক্ত করি। এবার প্রেগনেন্সির সময় যে কোনো সময় যদি আমরা সুগার দেখি যে বাড়তি থাকছে একটা সার্টেন লেভেলের ওপরে, তাহলেও সেটাকে কিন্তু আমরা বলি ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। আচ্ছা, এর মাঝামাঝি আরও কয়েকটা ডায়াবেটিস আমরা শনাক্ত করেছি। তার মানে বড়দের ক্ষেত্রেও টাইপ 1 ডায়াবেটিস হয়, সেটাকে আমরা লাডা বলি, এবং ছোটদের ক্ষেত্রে বড়দের মতো টাইপ 2 ডায়াবেটিস একটা প্রবণতা হয় যেখানে আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করতে পারি, সেটাকে মোডি বলা হয়। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে করে আমরা জানছি আরও, এবং এই শনাক্ত করাটা খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসিফিকেশনটা দরকার, কারণ
ধরুন একটা বাচ্চা, তাকে যদি টাইপ 1 বলে স্ট্যাম্প করে দেওয়া হলো, সে সারা জীবন তাকে ইনসুলিন নিয়ে চলতে হচ্ছে। কিন্তু আমরা যদি তাকে শনাক্ত করতে পারি যে মোডি হিসেবে, তাকে কিন্তু আমরা খাবার ওষুধ দিয়ে আমরা ট্রিট করতে পারবো। সেটা কিন্তু একটা বিশাল বড় আমাদের জন্য একখানা অ্যাডভান্সমেন্ট। আগে সুগার টেস্ট করা হতো, টয়লেটে যাবে, হিসি করবে, জল দেবে না, তারপর যদি হিসিতে পিঁপড়ে হয় তার মানে তোমার সুগার আছে। এটা পুরোটাই ডিপেন্ড করছে আমরা কোন যুগে বাস করছি। একটা সময় সত্যিই ছিল যে আমাদের কাছে তখন এই ইনভেস্টিগেশন এত উন্নত মানের ছিল না, তখন সেই পদ্ধতিরই ব্যবহার করা হতো এবং আমরা তখন জাস্ট জানতে পেরেছিলাম যে সুগার বলে একটা কন্ডিশন আছে, কিন্তু সেটা শনাক্ত করার জন্য যে এখন যে উন্নত মানের প্রযুক্তি আমাদের কাছে রয়েছে বা ল্যাব ইনভেস্টিগেশন তখন ছিল না, তখন সেইভাবেই আইডেন্টিফাই করতে হতো। ইভেন আমাদের আগের জেনারেশনে অনেকেই বেনেডিক্ট বলে একটা টেস্ট হয়, যেখানে টেস্ট টিউবের মধ্যে ইউরিন নিয়ে সেটাকে আমাদের বানসেন বার্নারের ওখানে গিয়ে করে কালার চেঞ্জ দেখে আইডেন্টিফাই করতেন যে সুগার আছে বা নেই। কিন্তু কতটা মাত্রা আছে সেটাও কিন্তু ওই কালারটা দেখেই আন্দাজ করতে হতো। অ্যাকিউরেটলি বলা যে আপনার সুগারের মাত্রা হচ্ছে এখন 204 বা 205, এইটা কিন্তু বলার জায়গা ছিল না। অনেকটা আমরা কিন্তু অ্যাডভান্স করেছি সেই দিক থেকে যদি আমরা ধরি। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের সুগার হয়েছে, যার জন্য স্ক্রিনিংটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যদি দেখা যায় যে বাড়িতে কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে, তাই জন্য যেরকম বললাম HbA1c স্ক্রিনিংটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বারবার করে ঘন ঘন ইউরিন করতে যেতে হচ্ছে, স্পেসিফিক্যালি রাত্রির বেলা উঠে টয়লেট করতে যেতে হচ্ছে, এটা কিন্তু সুগার হওয়ার লক্ষণ। এছাড়া যদি আমরা দেখি যে আমাদের ঘা হয়েছে, শুকোচ্ছে না, যেটা আপনি বলছিলেন, ইউরিনের জায়গায় জ্বালা যন্ত্রণা, চুলকোনো, অথবা যদি দেখি আমাদের হাতে পায়ে কোনো রকমের বিশেষ ধরনের র্যাশ বা ইনফেকশন হচ্ছে, এইগুলো কিন্তু সুগার হওয়ার লক্ষণ। অনেক সময় চোখে আমরা দেখি যে ব্লাডিং হচ্ছে, আমরা ভালো করে দেখতে পাচ্ছি না, ঘোলাটে হয়ে যাচ্ছে, এইটাও কিন্তু একটা সুগার হওয়ার লক্ষণ। অনেকের ক্ষেত্রে ইনসুলিনের মাত্রাটা দেহেতে কমে গেলে তখন হঠাৎ করে র্যাপিডলি ওয়েট কমে যায়। তার মানে আমাদের ইনসুলিনের কিন্তু সুগার নিয়ন্ত্রণ ছাড়াও একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে আমাদের শরীরের প্রোটিনটাকে বজায় রাখা। ইনসুলিনের অভাবে হঠাৎ করে ওই প্রোটিনগুলো ভাঙতে শুরু হয়, যার জন্য মনে হয় চেহারাটা একদম শুকিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে সুগার ধরা পড়ার পর দেখেছি কিছু কাছের মানুষের সবার আগে রোগা হয়ে যায়। এটা কিন্তু যেটা বললাম দুদিকই হতে পারে। একটা হচ্ছে ওজন বাড়তি থাকার জন্য সেখানে ইনসুলিন ক্ষরণ যথেষ্ট হলেও কার্যকরী হচ্ছে না, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স। সেখান থেকে বিশেষ কিছু জিনিস আমরা দেখতে পারি, যেরকম স্কিন চেঞ্জেস, এবং ঘাড়ের কাছটা কালো হয়ে যাওয়া, বগলটা কালো হয়ে যাওয়া, যেটাকে একান্থোসিস নাইগ্রিকান্স বলে। আর একটা এন্ড অফ দ্য স্পেকট্রাম হচ্ছে যেখানে ইনসুলিনের অভাবে চট করে ওজনটা কমে যাওয়া। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক চিকিৎসা কিন্তু ইনসুলিনই। আমাদের ইনসুলিনের অভাব যদি দেহেতে থাকে সেটাকে পরিপূরণ করে একমাত্র ইনসুলিন, এবং সাময়িকভাবে যদি আমরা তাদেরকে ইনসুলিন দিই তাহলে কিন্তু দীর্ঘদিন তাকে আর কখনো ইনসুলিন নিতে হবে না। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের সুগার সংক্রান্ত যে জটিলতাগুলো আছে, যেরকম চোখের পেছনে রেটিনা, স্নায়ু, হার্ট, কিডনি, যেগুলো সুগারে আক্রান্ত হয়, সেগুলোকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো। টাইপ 1 ডায়াবেটিস, এই যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, তা যাদের এই জিনিসটা আছে তাদের তো সারা জীবন ইনসুলিন নিয়ে যেতে হবে। এই জায়গার ক্ল্যারিটিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন যেটা হয়েছে সবথেকে রিসেন্ট অ্যাডভান্স হচ্ছে আমাদের একটা টিকা বেরিয়েছে, যেটা আমরা টাইপ 1-এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং খুব আর্লি স্টেজে যদি আমরা শনাক্ত করতে পারি যে এর টাইপ 1 হওয়ার প্রবণতা হচ্ছে, সেই সময় কিন্তু আমরা ওই ভ্যাকসিনটা ইউজ করতে পারি, যেটা আমরা টাইপ 1 হওয়াটাকে প্রিভেন্ট করতে পারি। একবার টাইপ 1 হয়ে গেলে, যেখানে আমাদের ইনসুলিনের অভাব রয়েছে শরীরে, সেটা পরিপূরণ করে কিন্তু একমাত্র ইনসুলিন। সুতরাং আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর এই ধরনের মিথ এবং খুব সিরিয়াস ধরনের মানে ল্যাক অফ ইনফরমেশনের জন্য দেখবেন অনেক ধরনের বাবারা রয়েছেন যারা বলছেন যে আপনারা ইনসুলিন নেবেন না, আমরা ইনসুলিন ছাড়াই হয়তো আমরা সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেটা কিন্তু টাইপ 1 ডায়াবেটিকদের ক্ষেত্রে কিন্তু খুব ডেট্রিমেন্টাল ব্যাপার। তাদের কিন্তু ইনসুলিনই জীবন। এবার ইনসুলিন বন্ধ করে দিলে সেখান থেকে শরীরে কিন্তু অ্যাসিড
তৈরি হবে এবং সেইখান থেকে কিন্তু প্রত্যেকটা অর্গান ড্যামেজড হবে এবং তাদের যে জীবন মানে তাদের লাইফ এক্সপেক্টেন্সি যেটা আছে সেটা কিন্তু কমে আসবে। তাই জন্য আমাদের এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। এবার কি হয়েছে, আমাদের যেটা অ্যাডভান্সমেন্ট হয়েছে, এখন আমরা ইনসুলিন পাম্প ব্যবহার করছি, যেটা একটা আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস। আমাদের প্যানক্রিয়াস গ্রন্থিটা যেরকম ইনসুলিন ক্ষরণ করে, আমাদের এই ইনসুলিন পাম্পটা কিন্তু এক্স্যাক্টলি তাই করছে। তা আমাদেরকে হিসেব করে এখন আর ইনসুলিন দিতে হবে না। এখন এরা কি করে, এরা এতটাই ইন্টেলিজেন্ট যে আপনার জন্য স্পেসিফিক্যালি কিন্তু একটা অ্যালগরিদম জেনারেট করে, যার জন্য আপনি কি খাচ্ছেন, কতটা খাচ্ছেন, রক্তে সুগারের মাত্রা কি, সেই অনুযায়ী কিন্তু ও সেই ইনসুলিনের মাত্রাটা নির্ধারণ করে কন্টিনিউয়াসলি সেই ইনসুলিনটা শরীরকে দিতে থাকবে। যখন রক্তে চিনির মাত্রাটা কমে আসবে সেই ইনসুলিন বন্ধ করে দেবে, যখন বেড়ে যাবে ইনসুলিনের মাত্রাটা বাড়িয়ে দেবে। সুতরাং ইটস ভেরি কনভিনিয়েন্ট ফর আ ইয়াং চাইল্ড, যাকে সারাদিনে হয়তো 4 বার করে ইনসুলিন দিতে হতো, তাকে হি ক্যান গো অ্যাবসলিউটলি ইনজেকশন ফ্রি অ্যাজ লং অ্যাজ হি ইজ ক্যারিং দ্য পাম্প। ওই পাম্প ইজ ডুইং এভরিথিং ফর হিম। তো একটা বাচ্চা, আপনি বললেন যে আগে থেকে যদি জানতে পারে তাহলে সেই ভ্যাকসিনটা দেবে, তো সেটা কিভাবে লোকে বুঝতে পারবে বা আপনারা কিভাবে বুঝতে পারেন যে এর টাইপ 1 ডায়াবেটিস হতে পারে? আমাদের দেখুন, যেরকম টাইপ 2 খুব স্ট্রংলি একটা জেনেটিক লিঙ্ক রয়েছে, টাইপ 1-এর ক্ষেত্রে কিন্তু ওই জেনেটিক লিঙ্কটা অতটা স্ট্রং নয়। অবভিয়াসলি যদি মনোজাইগটিক টুইন হয়, মানে এই যমজ বাচ্চার ক্ষেত্রে একজনের যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে, অবভিয়াসলি অন্যজনের সেই রিস্কটা অনেক গুণ বেড়ে গেল আর কি। বাট মূলত যেটা জানা, যে কিছু ধরনের আমরা দেখি যে ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, সেইগুলো যদি বাচ্চার হয়ে থাকে বা কিছু মার্কার্স আছে সেগুলো যদি পজিটিভ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস হওয়ার চান্সটা বেড়ে থাকছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্টেজ 1 বা 2তেই আমাদের সেটাকে শনাক্ত করে তখন কিন্তু ওই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে। কারণ একবার সেটা ক্লিনিক্যাল ডায়াবেটিসে পরিণত হলে তখন কিন্তু আমাদের ইনসুলিন ছাড়া আর কোনো ট্রিটমেন্ট থাকছে না টাইপ 1-এর ক্ষেত্রে। এবার একটা গোদা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি। ছোটবেলা থেকেই বলা হয় আমাদেরকে, বেশি মিষ্টি খাস না, সুগার হবে। এটা কতটা সত্যি, বা আমি মিষ্টিটা কিভাবে খাবো? আমি আগেও বলেছি যে এমন কোনো খাবার নেই যেটা সম্পূর্ণভাবে আপনার খাওয়া বারণ। তার মানে ডায়াবেটিস হয়েছে মানে আমি চিনি খাবো না, মিষ্টি খাবো না, সেটা নয়। খাওয়ার একটা পদ্ধতি আছে। না, ধরুন ডায়াবেটিস হয়নি, আমি কতটা মিষ্টি খেলে আমার সুগার হবে? ডায়াবেটিসের ব্যাপারে যেটা মনে রাখতে হবে, এটা দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে জেনেটিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। জেনেটিক কম্পোনেন্ট মানে আপনার কাছে একটা বন্দুক আছে, সেখানে বন্দুকে গুলি ভরা রয়েছে। আর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে ট্রিগারটা। তার আমার কাছে বন্দুক আছে, গুলি ভরা আছে, কিন্তু ট্রিগারটা না চাপলে তো আমার গুলিটা বেরোচ্ছে না। তেমনি আমি যখনই ইনহেরিট করছি বাবা মার কাছ থেকে সম্পত্তির মতো, এটাও আমি পেয়েছি, এবং সেইটা যতক্ষণ আমি ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে আমি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছি, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে, আমার লাইফস্টাইলটা নিয়ন্ত্রণে, সেই ক্ষেত্রে কিন্তু আমি সুগার হওয়াটাকে বিলম্বিত করতে পারবো। বাট আমি আমার জেনেটিক ফ্যাক্টরটা রয়েছে, তার সঙ্গে আমি অত্যাধিক মিষ্টি খেলাম, তখন কিন্তু একটা না একটা সময় আমাদের সুগার হওয়াটা বাধ্য। সুতরাং যে কোনো কিছু অনিয়ন্ত্রিত যদি করা হয় এবং তার সাথে একটা স্ট্রং জেনেটিক কম্পোনেন্ট থাকে, তাহলেও কিন্তু হবে। আর ডায়াবেটিস কি সেরে যায়, নাকি ডাক্তারবাবু বলে যে ডায়াবেটিস হয়ে গেছে মানে এবার এটাকে নিয়েই তোমার ঘর সংসার, মানে বিয়ে হয়ে যাওয়ার মতন ব্যাপার? এক্স্যাক্টলি। এবং এই বিয়ে ডিভোর্স হয় না? হ্যাঁ, সেটাই আমি বলতে যাচ্ছি। এইটার ব্যাপারেও কিন্তু আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর হাফ ট্রুথ ইজ গোয়িং অ্যারাউন্ড। সো একটা জিনিস যেটা ক্লিয়ারলি মেনশন করা, দের ইজ নো রিভার্সাল অফ ডায়াবেটিস। হোয়াট উই কল ইট ইজ রেমিশন অফ ডায়াবেটিস। রিভার্সাল আর রেমিশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, রিভার্সাল ইজ এ পার্মানেন্ট প্রসেস। তার মানে আমার ডায়াবেটিস হয়েছিল, আমার সেরে গেছে, আর কোনো দিন হবে না, সেইটা কিন্তু ব্যাপার নয়। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই সুগারটাকে যদি খুব ভালো নিয়ন্ত্রণে রাখি, একটা সময় আসতে পারে যখন আমাদের সুগারের পথ্য ছাড়াই আমাদের সুগারটা নিয়ন্ত্রণে থাকছে। দ্যাট ইজ কল্ড রেমিশন অফ ডায়াবেটিস। তখন কিন্তু আমরা এই স্টেজটাকে বলি পোস্ট ডায়াবেটিক স্টেট। তার মানে তখন কিন্তু আমরা এই প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস কথাটা উল্লেখ করছি না, আমরা বলছি এটা পোস্ট ডায়াবেটিক স্টেট, যেখানে ডায়াবেটিস ইজ ইন রেমিশন। সেই পরিস্থিতিতে যদি আবার সেই এনভায়রনমেন্টাল ট্রিগার্সগুলো আবার আমরা দেখি যে ওই স্ট্রেসার্সগুলো আসছে, আমাদের স্ট্রেস বেড়ে গেল জীবনে, আমাদের খাওয়া দাওয়া সঠিক হলো না, আমাদের হাঁটা চলা ঠিক মতো হচ্ছে না,
সেই ক্ষেত্রে আমাদের একটা সিডেন্টারি লাইফস্টাইল থাকছে, আমি অ্যালকোহল এক্সেস নিচ্ছি বা আমাদের স্মোকিং বেশি হচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা ট্রিগার, ওজন বেড়ে যাচ্ছে, সব কিছুই কিন্তু আবার ওই যেটা আমাদের ডায়াবেটিসটা রেমিশনে ছিল সেটাকে আবার কিন্তু ডায়াবেটিক স্টেটে ফেরত পাঠিয়ে দেবে। সো ইটস নট আ পার্মানেন্ট স্টেট, সো উই কান্ট টক অ্যাবাউট রিভার্সাল অফ ডায়াবেটিস। এইটা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। আমি যেটা বলি, এটার অ্যানালজিটা হচ্ছে, আমরা বলি যে আপনি যেরকম চশমা পরে আছেন, আপনার চোখে একটা ডেফিসিট ছিল বলে আপনি চশমাটা পরেছেন, চশমাটা পরে আপনি স্বচ্ছ দেখছেন, তার মানে এই নয় যে চোখের ডেফিসিটটা ঠিক হয়ে গেছে, আপনি চশমাটা পরেছেন বলেই স্বচ্ছ দেখছেন। এবার অনেকেই বলে আমার কি ওষুধ নেওয়াটা দরকার, না আমি ওষুধ ছাড়া চলতে পারি। তেমনি আপনি চশমাটা খুলে রাখলে হয়তো জোর করে কাজটা চালাবেন, কিন্তু তাতে চোখের ওপর যে স্ট্রেসটা পড়ছে আলটিমেটলি কিন্তু আপনার পাওয়ারটা বেড়ে যাবে। তেমনি আমরা যদি সুগারের ওষুধের প্রয়োজন, যখন সুগারের ওষুধটা না খেয়ে যদি জোর করে কাজ চালানোর চেষ্টা করি, তাহলে যে কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করবে সেগুলো কিন্তু অনেক বেশি গুরুতর। সুগার নিয়ন্ত্রণ করা সোজা, কিন্তু হার্টের অসুখ, কিডনির অসুখ, চোখের অসুখ, স্নায়ুর অসুখ হয়ে গেলে সেটাকে সামলানো অনেক বেশি ডিফিকাল্ট। মানে একটা না, মানে এই যেই দেখলো আপনাকে না, সায়নের একটা আমাকে লুকিয়ে একটা জিনিস জিজ্ঞেস করলো, বলি এই ডাক্তারবাবু ডায়াবেটোলজিস্ট, এই ব্লাড সুগার কমায়? এ কিছুতেই কমাতে পারে না ব্লাড সুগার। আমি বললাম কেন? বলছে এত মিষ্টি দেখতে, এত মিষ্টি মিষ্টি কথা বলে, পেশেন্ট সবসময় মিষ্টি নিয়ে বাড়ি ফেরে, তো এইটা নিয়ে এটা কি করে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে, এত মিষ্টি ডাক্তার। হ্যাঁ, মানে আমার মনে হয়, দেখুন এটা কিন্তু এটা একটা ভালো দিক, দ্বিতীয় দিক মানে খারাপ দিক দুটোই রয়েছে আর কি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আলটিমেটলি এনগেজমেন্ট উইথ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং সুদর্শন হওয়াটা সেটা ইজ দ্য ফার্স্ট স্টেপ টু গেট এনগেজ। পেশেন্টের যে অ্যাটেনশনটা সেটা অনেকটা বেশি থাকে, আমি যখন বলি তখন লোকজন আর একটু মন দিয়ে শোনেন আর কি, সেটা is a advantage for me. You know, jokes apart, what we want to say is that, you know, diabetes নিয়ন্ত্রণটা কিন্তু is a teamwork. সুতরাং আমাদেরকে ওই পেশেন্টদেরকে নিয়ে চলতে হবে। সো আগেকার দিনের যে কন্ডেসেন্ডিং বিহেভিয়ারটা ছিল, যে ডাক্তাররা বলতেন এটা করতে হবে আর পেশেন্টরা সেটা মেনে চলতেন, এখন কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে এসেছি। আমরা এখন পেশেন্টদেরকে উই পুট ইট অন এ প্ল্যাটার, যে এইটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এর মধ্যে থেকে আপনারা চুজ করুন যে হোয়াট ইউ ফিল ইউ ক্যান কোপ উইথ। সে ফর এক্সাম্পল, যেমন কেউ যদি মনে করেন যে দৈনন্দিন ওষুধ খেতে চান, তার জন্য যেরকম ব্যবস্থা আছে, কেউ যদি মনে করেন যে না আমি দৈনন্দিন ওষুধ খেতে চাই না, তাদের জন্য সাপ্তাহিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হয়তো ফিউচারে মাসে একবার করে ওষুধ নেওয়া যাবে বা ইনজেকশন নেওয়া যাবে, যাতে করে সুগার নিয়ন্ত্রণে থাকবে, সেই ব্যবস্থাও আসছে। আমি আসছিলাম, সেই পয়েন্টটা আমি আসছিলাম। আচ্ছা, মধ্যেখানে এরকম কি এসছিল, কোনো নেজাল স্প্রে এসছিল, যেটা ইনসুলিন নেজাল স্প্রে এসেছিল 2016 সালে, এবং তারপরে সেটা চলে যায়, তার বিশেষ কয়েকটা লিমিটেশন তখন পাওয়া গিয়েছিল। আবার কিন্তু সেটা রিলঞ্চ হচ্ছে, এবং দ্যাট ইজ অবভিয়াসলি জেন 2 ভার্সন, কিন্তু সেটাও কিন্তু সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা নেজাল রুটে যাচ্ছে, তাই জন্য যদি কারোর আমাদের রেসপিরেটরি কোনো ইনফেকশন, যদি কোনো রেসপিরেটরি কন্ডিশনস থাকে, যেরকম অ্যাস্তমা বা সিওপিডি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। অলসো এইটার যদি কারোর ইনসুলিনের রিকোয়ারমেন্টটা খুব বেশি হয়, তাহলে কিন্তু নেজাল রুটে সেটা ভালো কিন্তু আমাদের কার্যকরী হবে না। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ইনজেক্টেবল রুটেই দিতে হবে, চামড়ার নিচে। এটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট? এই যে বললাম যে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টস যারা মাল্টিপল ইনজেকশনস নিচ্ছেন, মানে দিনে 3-4 বার করে ইনজেকশনস নিচ্ছেন, তার মধ্যে একটা ইনজেকশন হলো 24 ঘন্টার ইনসুলিন, যেটা মূলত ফাস্টিং সুগারটাকে নিয়ন্ত্রণ করে। আর যতবার তারা খাবার খাচ্ছেন, তার সাথে সাথে একটা ছোট ইনসুলিন শরীর ক্ষরণ করে, যেটা খাবারের পরের সুগারটাকে নিয়ন্ত্রণ করে। সেই ছোট ইনসুলিনটাকে রিপ্লেস কিন্তু এই নেজাল স্প্রেটা করতে পারবে। তাই জন্য কী হবে, ইন এসেন্স আমরা অনেকগুলো ইনজেকশন কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারছি তার ক্ষেত্রে। আর ওরাল ইনসুলিন কখনো কি আসবে? ওরাল ইনসুলিন আনাটা যেটা মেইন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমাদের এটা যেহেতু একটা পেপটাইড,
যে কোনো পেপটাইডই আমাদের যখন পেটের অ্যাসিড যে আমাদের পিএইচটা আছে সেখান দিয়ে যাচ্ছে, সেখান থেকে শরীরে অ্যাবজর্পশনটা খুব কম মাত্রাতে হয়। সুতরাং এখন নতুন টেকনোলজি আসছে, আমাদের শরীরে ইনসুলিন যেরকম আছে, ইনক্রেটিন বলে আর একটা হরমোন আছে। ইনসুলিন সুগার বাড়তি থাকলে কমায়, বাট ইনক্রেটিন বাড়া সুগারকে কমায়, কমা সুগারকে বাড়ায়। এবার সেই ইনক্রেটিনটা কিন্তু অলরেডি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু ট্যাবলেট ফর্মে অলরেডি পেয়ে গেছি। তাই জন্য এখন এই উন্নত মানের প্রযুক্তির জন্য উই ক্যান এক্সপেক্ট যে ভবিষ্যতে হয়তো আমরা ইনসুলিনকেও আমরা ওরাল ফর্মে পেতে পারি, বাট এখনও অবধি আমরা পাইনি। আচ্ছা, কখন একটা পেশেন্টকে প্রেসক্রাইব করা হয় যে ওই যে খাপ করে ইঞ্জেকশন নিজেই মারবে ইনসুলিনে? নিজেকেই নিতে হয়, মানে সেটা একটা বাচ্চা যার টাইপ 1 ডায়াবেটিস আছে সেও নিজে হাতে করেই নেন, এবং একজন প্রাপ্তবয়স্ক তো নিতেই পারে। এই ইঞ্জেকশনটা মারার ট্রেনিং দেন আপনারা? মানে আমাকে তো অ্যাবসলিউটলি নিজের গায়ে ইঞ্জেকশন মানে আমাদের যেটা উন্নতি হয়েছে, অ্যাডভান্সমেন্ট যেটা হয়েছে সেটা হলো, আগেকার দিনে যদি সিরিঞ্জগুলো দেখতেন সেই এত বড় বড় ঘোড়ার সিরিঞ্জের মতো, সেই আমাদের পশুর সিরিঞ্জ যেগুলো ছিল বড়, এবং তাদের যে নিডলগুলো ছিল সেগুলো কিন্তু এত বড় বড় নিডল হতো। এখন 4 মিলিমিটারের খুব সূক্ষ্ম নিডল, যেটা একদম চামড়ার নিচে অবধি যায়, যেটা আমাদের সেটা প্রায় আপনি টেরই পাবেন না আর কি। মানে আপনি যদি ওটা নিয়মিতভাবে বদলাতে থাকেন তাহলে ব্যথা যন্ত্রণা কিছু হয়ই না, আর ইভেন ছোটরাও নিজে হাতে করে দিতে পারে। আর ভেরি সুন, মানে উইদিন আ ইয়ার হয়তো আমরা 7 দিনে একবার ব্যবহার করার ইনসুলিন পেয়ে যাব। সুতরাং রোজ হয়তো আমাদেরকে ফোটাতে লাগবে না। মানে যারা প্রতিদিন এরকম টাইপ 1 ডায়াবেটিস, তাদের মানে কতবার করে নিজেরা এরকমভাবে ইঞ্জেকশন নেন, এটাও তাদের জন্য ভীষণই পেনফুল। এরকম এসে গেলে তো বিশাল। সুতরাং ওই 24 ঘন্টার ইনসুলিনটা 7 দিনে একবার আমরা পেয়ে যাচ্ছি। আর আমাদের ওই ছোট ইনসুলিনের বিকল্প হিসেবে টাইপ 1দের কাছে নেজাল অপশানটা চলে আসলো। তার মানে অনেকগুলো প্রিক আমরা বাঁচিয়ে ফেলছি। দিনে 4টে প্রিক ছিল, তার মানে আমাদের সপ্তাহে 28টা প্রিক, সেটার জায়গায় আমরা সপ্তাহে 1টা প্রিকে চলে আসলাম, আর বাকিটা তো নেজাল রুটে হয়েই গেল। এর বিকল্প হচ্ছে টাইপ 1দের ক্ষেত্রে যে পাম্পের কথাটা আমরা বললাম, সেটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেটা আরও বেশি উন্নত মানের, যেখানে আমাদেরকে নিজেদেরকে হিসেব করে ইনসুলিন দিতে হচ্ছে না। আমি একটা রসগোল্লা খেলে আমাকে ধরুন 10 গ্রামের জন্য 1 ইউনিট ইনসুলিন বেশি নিতে হবে, সেই যে আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে। এখন কি হয়, ছবি তুললে আপনাকে বলে দেবে যে রসগোল্লার মধ্যে আপনার এতটা কার্বোহাইড্রেট রয়েছে, সেটা দেখে আপনি আপনার ইনসুলিনের মাত্রাটা নির্ধারণ করছেন। পাম্পের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, সে নিজেই ডিটারমিন করবে রক্তের সুগারের মাত্রাটা দেখে যে কতটা ইনসুলিন আমরা ডেলিভার করব। এই ডায়াবেটিস হলে দেহের আর কোন কোন অর্গানগুলো এফেক্টেড হয়? একটা তো আমরা খুব কমনলি জানি, সেটা হচ্ছে চোখ। আর কোথায় কোথায় এফেক্ট করে? তো চোখের, যেটা বারবার করে বলা, চোখের দুটো অংশ, একটা সামনের দিকের অংশ যেখানে সুগার অনিয়ন্ত্রিত থাকলে আমাদের যে ক্যাটারাক্ট হওয়াটা অনেক তাড়াতাড়ি হয়, আর মূল যেটা হয় ডায়াবেটিসটা যদি আমাদের অনিয়ন্ত্রিত থাকে তাহলে চোখের পিছনের যে রেটিনার অংশ আছে সেখানে আস্তে আস্তে করে ব্লিডিং হওয়ার চান্সেস বেড়ে যায়। তো সেই ব্যাপারটার জন্য আমাদের শুরু থেকেই সুগারটা ভালো নিয়ন্ত্রণে রাখতে হয়। কারণ আমরা দেখেছি যে একটা বড় লম্বা ট্রায়াল হয়েছিল ইউকেপিডিএস বলে, যেটায় দেখানো হয়েছিল যে শুরু থেকেই যদি আমরা সুগার ভালো নিয়ন্ত্রণে রাখতে পারি, এই ধরনের কমপ্লিকেশনসগুলো, সুগার সংক্রান্ত জটিলতাগুলোকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারছি। অন্যান্য কোনো অর্গানে? হ্যাঁ, ওই যে বললাম, চোখের পেছনে রেটিনা, কিডনি, স্নায়ু, এবং অবভিয়াসলি হার্ট, এবং ইভেন সুগার অনিয়ন্ত্রিত থাকলে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অর্গানে কিন্তু আমাদের যে কোনো অর্গান ড্যামেজ হতে পারে। আমার রাজ্যেও ঝামেলা শুরু হয়, মানে দাঁতে কি হয়? আচ্ছা, এইটা বরং হ্যাঁ, গামে উনি আরো ভালো করে বলতে পারবেন। দুজনের থেকেই জানবো। আমাদের যে গামে ইনফ্ল্যামেশন হয়, এবং সেখান থেকে আমাদের অবভিয়াসলি তাই জন্য অ্যাজ এ পার্ট অফ রুটিন আমরা কিন্তু এইগুলোকে দেখানোর জন্য আমরা আমাদের যে কাউন্টার পার্ট রয়েছেন, আমাদের কলিগ রয়েছেন, তাদের কাছে পাঠানো হয় টু ডু আ ডেন্টাল স্ক্রিন। কারণ আমাদের সুগার অনিয়ন্ত্রিত থাকলে এইগুলো কিন্তু অবশ্যম্ভাবী। হ্যাঁ, এবার আপনার থেকে জানবো দাঁতের কি কি সমস্যা হয়? যেটা দাঁতের সমস্যার মেইন কারণই হচ্ছে হলো মাড়িটা খুবই মানে বাজেভাবে এফেক্টেড হয়, এবং ডায়াবেটিক পেশেন্টের যেটা খুব ড্রাইনেস অফ মাউথ, এটা মানে মুখ শুকিয়ে যাওয়া। মুখ শুকিয়ে গেলে মুখের অনেক রকমের সমস্যা আসতে পারে। সেখানে ক্যাভিটি, মানে আমাদের যে থুতু, যে স্যালাইভা, সেটা অনেক
অনেক রকমভাবেই আমাদেরকে প্রোটেক্ট করে অনেক কিছু থেকে। তো সেটা যদি কমে যায় তাহলে ব্যাকটেরিয়ারা আরও মানে পার্টি ফার্টি শুরু করে দেয়, সেখানে ইনফেকশন, দাঁতের ক্যাভিটি বেশি হতে পারে, গাম ইনফেকশন বেশি হতে পারে, ডায়াবেটিক জিঞ্জিভাইটিস ইজ ভেরি কমন। তো এই জিনিসগুলো আসে। ওকে, এবার আসবো সুগার ফল। যেরকম আমরা ভাবি যে আচ্ছা সুগার হয়ে গেছে, সুগার বেড়ে গেছে, তো আমরা সমস্ত সুগার ছেড়ে দিই, কিন্তু আমি দেখেছি সুগার ফল করলে একটা পেশেন্টকে জাস্ট পড়ে যেতে, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে মুখে একটু চিনি দেওয়া, অনেকে চকলেট নিয়ে ঘোরে, খেয়ে নিল, তারপর দেখলাম সে চাঙ্গা হয়ে গেল। একটু এই সুগার ফল ব্যাপারটা এবং এটার ম্যানেজমেন্টটা নিয়ে একটু সহজে বলুন। সুগারটা যদি 70-এর নিচে চলে যায় তাহলে সেটাকে আমরা সুগার ফল হিসেবে ধরি, বাট সেটা 56 অবধিও যেতে পারে। এবার শরীরের রেসপন্স কিন্তু আলাদা আলাদা সুগার লেভেলে আলাদা আলাদা রকমের হয়, বাট মুদ্রা হচ্ছে যে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন সুগারের মাত্রাটা কমে আসছে, সেটা হচ্ছে মাথা ভাল লাগা, গায়ে ঘাম দেওয়া, বুকের মধ্যে ধরফর করা, হাত পা কাঁপা ইত্যাদি, এগুলো যদি হয়, অস্বাভাবিক বেশি খিদে পাওয়া, এগুলো হচ্ছে সুগার কমে যাওয়ার লক্ষণ। এবার সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অপেক্ষা না করে ইমিডিয়েটলি তার ব্যবস্থা করতে হবে। তো প্রাথমিকভাবে সিম্পল কার্বোহাইড্রেট, যেরকম 4 চামচ চিনি আমরা জলে গুলে খেলাম, বা গ্লুকোট্যাব বলে পাওয়া যায় যেটা আমরা চিবিয়ে খেতে পারি, অথবা বাড়িতে যদি অরেঞ্জ জুস থাকে সেটা আধ গ্লাস অরেঞ্জ জুস, যেটা 12 থেকে 16 গ্রাম কার্বোহাইড্রেট ইমিডিয়েটলি শরীরকে প্রোভাইড করছে, এবং সেইটা থেকে কি হবে, সুগারটা 90 অতিক্রম করবে। একবারে যদি না হয় 15 মিনিট পরে আবার আমাদের মেপে দেখতে হবে যে 90 অতিক্রম করেছে কিনা, না করলে আবার এই প্রসেসটাকে আমরা রিপিট করব। যখন 90 অতিক্রম করে গেল, সেটাকে সাস্টেন করার জন্য আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেরকম একটা কলা বা পাউরুটি কিছু একটা খেতে হবে, যেটা সুগারটাকে ধরে রাখতে পারবে। এবার বলি, এই সুগার ফলের মূল কারণ হচ্ছে আগেকার দিনের যে ইনসুলিনগুলো ব্যবহার করা হতো, সেগুলো টিপিক্যালি খেতে বসার 20-30 মিনিট আগে দেওয়া হতো। তাতে কি হতো, খাবারটা যখন শরীরে আস্তে আস্তে করে সুগারের মাত্রাটা রক্তে কমতে থাকছে, তখনও ওই ইনসুলিনগুলো কিন্তু কার্যকরী থাকছে, যার জন্য সুগারটা কমে যাওয়ার একটা লক্ষণ ছিল, আমরা লক্ষণ দেখতে পেতাম। বা এমন ধরনের ওষুধ আগে ছিল যেগুলো ওই ইনসুলিন কোষগুলোকে বারবার ধাক্কিয়ে সেখান থেকে ইনসুলিন ক্ষরণ করাতো। তাতে কি হচ্ছে, রক্তে চিনির মাত্রাটা কম থাকলেও ইনসুলিনের মাত্রাটা বাড়তি থাকার জন্য সুগারটা ফল করতে পারত। এখনকার যে মডার্ন ইনসুলিন বা মডার্ন খাবার যে ট্যাবলেটগুলো আছে, সেগুলো কিন্তু ওই সুগার ফলটা করায় না, কারণ ইনসুলিন কোষগুলোকে হাত না দিয়ে তারা সুগার নিয়ন্ত্রণ করে। যেরকম একটা গ্রুপ অফ ড্রাগস আছে যেটা বাড়তি চিনিটাকে ইউরিন দিয়ে বাইরে বার করে দেয়, অথবা আমরা এটা বললাম যে ইনসুলিন ছাড়া ইনক্রেটিন বলে একটা হরমোন আছে, সেই ইনক্রেটিন হরমোনটার মাত্রাটা রক্তে বাড়িয়ে দেয়। তাতে কি হচ্ছে, সুগার বেশি থাকলে কমিয়ে দেবে, আবার যদি সুগার কমে যাওয়ার কোনো প্রবণতা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার সুগারটাকে বাড়িয়ে দিতেও তারা সক্ষম। সুতরাং এখন সুগার ফলটা কিন্তু অনেকটাই কমে এসছে। ইভেন মডার্ন যে ইনসুলিনগুলো, সেগুলো একদম আমাদের শরীরের ইনসুলিনের মতোই দেওয়া যায়, খেয়ে দিয়ে উঠে তারপরে আমরা এখন ইনসুলিন নিতে পারি। তাতে অ্যাডভান্টেজটা হচ্ছে আমি কতটা খেয়েছি সেটা দেখে বুঝে আমি ইনসুলিনের মাত্রাটা নির্ধারণ করতে পারছি। তার মানে এটা বোঝা গেল যে এই ডিজিজটাকে কন্ট্রোল করতে ডাক্তার শুধু প্রেসক্রাইব করেছে সেটা ফলো করলেই চলবে না, ডাক্তার যে জিনিসগুলো বলেছে সেগুলোকেও ফলো করতে হবে ওষুধ ছাড়াও। কারেক্ট। এই ডাক্তারিটা পেশেন্টকেও করতে হবে। হ্যাঁ, আমি দেখেছি যে সুগার পেশেন্ট যারা, তারা নিজেরা একটা ডাক্তার হয়ে ওঠে ভীষণভাবে। আর তাই জন্যই আমরা বলি না, মানে এইটা কিন্তু একা ডাক্তারবাবুর কাজ নয়, আমরা তাই জন্য টিম হিসেবে কাজ করি। আমাদের সাথে ডায়াবেটিস কাউন্সিলার্স থাকেন, আমাদের সাথে পোডিয়াট্রিস্ট থাকেন যারা পায়ের ডাক্তারবাবু, তারা পাটাকে ভালো করে দেখেন যে পায়ে কোনো রকম ক্ষত বা ঘা হয়েছে কিনা। তেমনি আমাদের সাথে ইনসুলিন কাউন্সিলার্স থাকেন যারা ইনসুলিন দেওয়ার পদ্ধতিটাকে বুঝিয়ে দেন যদি নিতে হয়। ডায়াবেটিস নার্সেস থাকেন যারা পায়ে রক্ত সঞ্চালন কতটা হচ্ছে সেটা দেখাশুনো করেন এবং ওভারঅল ডায়াবেটিস সম্বন্ধে তাদেরকে বোঝান। তো এই পুরো টিমটাকে নিয়ে আমরা কাজ করি, কারণ ওই 10 মিনিটের বা 15 মিনিটের যে আমরা কনসালটেশন টাইম পাই, তাতে হয়তো সব কথা আমরা বলে উঠতে পারি না। তাই জন্য আমাদের অলওয়েজ উই হ্যাভ টু ফল ব্যাক অন দ্য টিম টু ডু দ্য রেস্ট। তাতে আমরাও অনেকটা সিকিওর থাকি যে পেশেন্টদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ডাক্তারবাবু শুধু নয়, আরও অন্যরা রয়েছেন যারা টিমের অংশ। অতটাই গুরুত্বপূর্ণ হচ্ছে যার ডায়াবেটিস শনাক্ত করা হলো তার ফ্যামিলি মেম্বাররা, বিকজ দে আর দ্য ইমিডিয়েট সাপোর্ট সিস্টেম। আচ্ছা, সুগারের দু রকমের টেস্ট হয়, একটা খালি পেটে করানো হয়, তারপর পেশেন্টকে আবার একটুখানি খাইয়ে
আবার একটা টেস্ট করা হয়, মানে একটা ফাস্টিং সুগার আর একটাকে বলে PP, পিপি, যেটা ফুল পোস্ট প্যারেন্ডিল। হ্যাঁ, তো এটা কেন করেন? সকালবেলা খালি পেটে যেটা দেখি তার মূল কারণ হচ্ছে রাত্রির বেলা লিভার থেকে সুগার রক্তে নির্গত হয়, সেইটাকে মেজার করি আমরা রাত্রির বেলার খাবার 10 থেকে 12 ঘন্টা পরে, ঠিক আছে? তাতে কি হচ্ছে, আমরা যেটার আন্দাজ পাই যে এই যে বেসাল ইনসুলিন ক্ষরণ, আমরা বলেছিলাম দু ধরনের ইনসুলিন আছে, একটা ওই 24 ঘন্টার ইনসুলিন যেটা মূলত ফাস্টিং সুগারকে দেখাশুনো করে, ওভারঅল সুগার নিয়ন্ত্রণ করে, সেই বেসাল ইনসুলিনের ক্ষরণটা যথাযথ হচ্ছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে ফাস্টিং সুগারটা আমরা করি। খাবার পরের সুগারটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে খাবার পরে যে ছোট ইনসুলিনটা ক্ষরণ হয় দেহেতে, যেটা খাবার পরের সুগারটাকে নিয়ন্ত্রণ করছে, তার ক্ষরণ ক্ষমতাটা শরীরে কতটা অক্ষুণ্ণ আছে সেটা দেখার জন্য পিপি সুগারটা আমরা করি। এবার মুশকিলটা হচ্ছে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই, তো আমরা প্রত্যেক দিন আলাদা আলাদা মাত্রায় কার্বোহাইড্রেট খাচ্ছি। আজকে আমি ভাত আলু সেদ্ধ খেলাম, কালকে আমি রুটি দিয়ে অন্য কিছু খেলাম, সেটা ইজ নট এ স্ট্যান্ডার্ডাইজ থিং। তাই জন্য পিপি সুগারটা যদি আমরা করি তাহলে প্রত্যেক দিন আমরা আলাদা আলাদা ভ্যালিউজ পাবো। তাই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট করি, যদি খাবার পরের সুগারটা দেখতে হয় 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে তার 2 ঘন্টা পরে যদি আমরা নিই তাহলে কিন্তু সেটা সঠিক। ওকে। আর খাবার শুরুর থেকে 2 ঘন্টা পরে আমরা ইউজুয়ালি রেকমেন্ড করি, কারণ সেটা নিয়েও অনেকের সংশয় থাকে যে খাবার মাঝখান থেকে 2 ঘন্টা, খাবার শুরু থেকে 2 ঘন্টা, না শেষ হয়ে যাওয়ার পরে 2 ঘন্টা। তো কনভেনশন হচ্ছে খাবার শুরু থেকে 2 ঘন্টা পরের সুগারটা। বাট আমরা যদি সঠিকভাবে পিপি সুগারটা নির্ধারণ করতে চাই তাহলে একটা ওই স্ট্যান্ডার্ড গ্লুকোজ লোড, যেটা 75 গ্রামের গ্লুকোজ লোড দিয়ে তার 2 ঘন্টা পরে সুগারটা আমরা দেখি। এগেন অল সেড অ্যান্ড ডান, এইগুলো তো তাৎক্ষণিক সুগার, এটা দৈনন্দিন বাড়ে কমে, আগের দিন কি খেয়েছি, কতটা হাঁটাচলা করেছি, সব কিছুর উপর নির্ভরশীল। তাই জন্য আমরা HbA1c বা 3 মাসের গড় যেটা, সেটার উপর বেশি গুরুত্ব দিই। আর এখন যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে টাইম ইন রেঞ্জ স্টাডি, তার মানে 14 দিন আমাদের হাতে একটা সেন্সার লাগানো থাকে, সেই 14 দিন ওই সেন্সারটা নিয়ে আমরা সব কিছু করতে পারি, চান, খেলাধুলো, সব কিছু করি। এবং অনেক ক্রিকেটাররা দেখবেন সুগার হওয়ার আগেই নিজের সুগারের মাত্রাটা সারাদিনে কীরকমভাবে ভ্যারি করছে সেটা দেখার জন্য একটা প্যাচ পরে থাকেন। তাতে কি হচ্ছে, আমরা নিজেরাই, এই ফোনে সেই অ্যাপটা থাকে এবং আপনি যখনই ওটাকে স্ক্যান করবেন তখন ইমিডিয়েটলি দেখিয়ে দেয় যে সুগারের মাত্রাটা কত রয়েছে অ্যাট দ্যাট পয়েন্ট, এবং নেক্সট 2 ঘন্টার মধ্যে আপনার সুগারটা কি হতে চলেছে, বাড়বে, কমবে, না ঠিক থাকবে। তাহলে আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন যে এই ধরনের খাবারগুলো খেলে আমার সুগার বেড়ে যাবে, এইগুলো খেলে ঠিক থাকবে, বা এটা খেলে আমার সুগার কমে যেতে পারে। কখনো এরকম হয়েছে ধরুন এই বিয়ে বাড়িতে গেছেন বা কোনো পার্টিতে গেছেন, দেখছেন পেশেন্ট থালা ভরা রসগোল্লা আর আপনার সামনে চলে এসছে? একদমই। এবং আমার যেটা খারাপ লাগে, খুব অকওয়ার্ডলি আমার দিকে তাকিয়ে খুব করুণ মুখে বলেন, ডাক্তারবাবু আজকের দিনটা একটু ছেড়ে তো দিন। আমার সেই ক্ষেত্রে আবার আমি যেটা বলি যে দেখুন, আবার তো আমি বারবার করেই যখনই আমার সাথে আপনার চেম্বারেও দেখা হয় তখন একই কথা বলি যে এমন কোনো জিনিস নেই যেটা আপনার সম্পূর্ণভাবে খাওয়া বারণ। সুতরাং আপনি যদি বিয়ের বাড়িতে গিয়ে 2টো রাজভোগ খেতে চান কোনো অসুবিধা নেই, আপনাকে যেটা করতে হবে অন্য জায়গা থেকে কার্বোহাইড্রেটের মাত্রাটাকে কমিয়ে সেটাকে ব্যালেন্স আউট করতে হবে। সারাদিনে ওই চেষ্টা করা যে 170 থেকে 180 গ্রাম কার্বোহাইড্রেট যাতে থাকে, এবং সারাদিনের যে ক্যালোরিটা আমরা নির্ধারণ করে দিয়েছি আপনার BMI এর ওপরে, সেইটাকে যাতে আপনারা মেনে চলেন। আচ্ছা, যেই মানুষের রোজ নেমন্তন্ন বাড়ি থাকে সে কিভাবে মেনটেন করবে নিজেকে? ওনার রোজ নেমন্তন্ন বাড়ি থাকে মোটামুটি। আমি তো দাঁড়িপাল্লা নিয়ে ঘুরি। এবার যেটা বক্তব্য, আমাদের অনেকেরই খুব এক্সটেন্সিভ ট্রাভেলিং থাকে, সেখানে আমরা অনেক সময় গিয়ে বাইরে থাকছি বা বাইরে খাচ্ছি, তখন তো আমাদের সেই নিয়ন্ত্রণটা থাকছে না। বাট আমরা কার্বোহাইড্রেটের হিসেবটা তো করতেই পারছি, সুতরাং আমি ভাতের মাত্রাটা কতটা নেব বা রুটি কতটা নেব সেটা তো আমাদের হাতেই থাকছে। সুতরাং প্রোটিনটা বেশি করে খাবো, কার্বোহাইড্রেটটা কম করে, ফাইবার্স, ভেজিটেবলস এগুলো বেশি করে নেব, ফলের মধ্যে আপেল, পেয়ারা, শশা এই ধরনের যে ফলগুলো আছে সেগুলো বেশি করে খাবো, আর মিষ্টি ফল যেখান থেকে সুগার বাড়তি হতে পারে, কাঁঠাল, হ্যাঁ, সেগুলোর মাত্রাটা একটু কম করে নেব। এতক্ষণ আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করলাম, কেন হয় এগুলো ডিটেলে জানলাম। এবার হচ্ছে এর প্রতিকার এবং ডায়াবেটিস ম্যানেজমেন্ট। এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে শুধুমাত্র এটা ডাক্তার একা কাজ করে না, এটা ডাক্তার আর পেশেন্ট অ্যাজ ইফ ইটস আ টিম ওয়ার্ক। কারেক্ট। সো এক হচ্ছে প্রথম ডায়াবেটিস নিয়ে যেটা জানতে চাই সেটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট কতটা ইম্পর্টেন্ট। ইট ইজ অ্যাবসলিউটলি ভাইটাল ইন টাইপ 2 ডায়াবেটিস। যেটা আমরা বললাম
মূল একটা বড় ট্রিগার হচ্ছে ওজন বেড়ে যাওয়া। তো কারণ ওজন বাড়লে আমাদের ভারতীয়দের একখানা পার্টিকুলার টাইপ রয়েছে। আমাদের কি হয়, হাত পাগুলো সরু সরু আর মেদটা পেটের কাছটা জমা হয়। আর বাঙালিদের তো বাঙালিদের বিশেষ করে, কিন্তু এটা ওভারঅল আমাদের এটা সাউথ ইস্ট এশিয়ান যে পপুলেশন তাদের ক্ষেত্রেই এটা এই জেনেটিক ভেরিয়েন্টটা রয়েছে। এবার তাই জন্য এই ফিনোটাইপটার জন্য আমাদেরকে এক্সট্রা কশাস থাকতে হয়, কারণ এই যে পেটের কাছের মেদটা এটা হার্টের জন্য খারাপ, এটা আমাদের ভিসারাল ফ্যাট যেটা বলে সেটা কিন্তু আমাদের অর্গান যেগুলো আছে তার উপরে চর্বি জমা করে, এবং সেই জিনিসটা কিন্তু খুব ক্ষতিকর। সেটা প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে যে আমাদের ওজনটা সঠিকভাবে ওই পেটের জায়গাকার চর্বিটাকে আমাদেরকে কম করতে হবে। এখনকার যে মডার্ন মেডিকেশনসগুলো আছে সেগুলো এক্স্যাক্টলি ওই পেটের ওই যে চর্বিটা আছে সেটাকে টার্গেট করে এবং সেটাকে রিডিস্ট্রিবিউট করে, এখান থেকে সরিয়ে হাতে পায়ে সেটাকে ফেরত দেবে। বাট ওভারঅল আমরা যদি দেখি 10 থেকে 15% যদি আমরা ওজন কমাতে পারি যেখানেই থাকি, তাহলে কিন্তু অনেকগুলো রোগ ভোগ আমরা কিন্তু সেটাকে ওই রেমিশনের পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো সব কটাকে কিন্তু আমরা রেমিশনে নিয়ে যেতে পারবো। অনেক সময় দেখা যায় যে একাধিক ওষুধ হয়তো আমরা নিচ্ছি ব্লাড প্রেশার, কোলেস্টেরল বা সুগারের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেগুলোকে অনেকটাই কমিয়ে ফেলতে পারি। এখন যেটা শোনা যাচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসের জন্য একটা ওষুধ সেমাগ্লুটাইড প্রচণ্ড জনপ্রিয়, তো লোকে এখন এটা নিতে চাইছে ওজন কমানোর জন্য। এটা কতটা কার্যকারী হবে এবং কতটা নেওয়াটা ঠিক হবে কিনা? সেমাগ্লুটাইড যেটা আপনি বললেন, এটা হচ্ছে আমাদের ইনক্রেটিন গোত্রীয় ড্রাগ, যেটা আমরা আগেও এটা নিয়ে কথাবার্তা বলেছি। এটা ইনসুলিনের মতোই আমাদের শরীরের একটা নিজস্ব হরমোন, যেটা সুগার নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার যে ইচ্ছেটা আছে বা স্যাটাইটি যেটাকে বলি, সেটার ওপরে তার কিন্তু প্রভাব থাকে। তার মানে আমাদের ইউজুয়ালি যেটা হয় সেটা হলো আমরা হিডনিক ইটিং করি। তার মানে আমাদের খাবারটা যথেষ্ট হয়ে গেছে, তারপর যেটা খাই সেটা হচ্ছে প্লেজার ইটিং। আমার মনে হলো আরও একটা স্কুপ আইসক্রিম খেলাম, আরও 2টো রাজভোগ খেলাম, এটা কিন্তু আমার খিদে তখন কিন্তু নেই, চোখের খিদে। কিন্তু এটা হচ্ছে প্লেজারেবল ইটিং বলে। এই প্লেজারেবল ইটিংটাকে কিন্তু কমিয়ে দেয়, ঠিক আছে? তাই জন্য কি হয়, আমাদের আর্লি স্যাটাইটি হয়, আমাদের হাঙ্গার সেন্টারটার উপর কাজ করে, সেটার থেকে আমাদের বারবার করে খিদে পাওয়ার ব্যাপারটা কমিয়ে দেয়। তাই জন্য আমাদের ইচ্ছে থাকলেও, সামনে প্লেট পড়ে থাকলেও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি আমরা খেতে পারবো না। এই জিনিসটা কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় ডিফিকাল্টি ওজন কমানোর হচ্ছে, আমরা শুধু যদি খাওয়া দাওয়া বা হাঁটাচলা করে ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তাহলে শরীর সেটাকে মেনে নেয় না। ধরুন আমার 60 কেজি ওজন ছিল, বেড়ে সেটা 80 কেজি হয়েছে। যখনই সেখান থেকে আমি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে কমানোর চেষ্টা করব, শরীর আবার সেটাকে ঠেলে ওই 80 কেজির দিকেই পাঠিয়ে দেবে। কিন্তু এই ধরনের ওষুধ যেগুলো আছে সেগুলো কি করে, ওই সেট পয়েন্টটাকে কমিয়ে নিয়ে চলে আসে। সেই 80 থেকে সেটাকে হয়তো 65-তে নিয়ে চলে আসলো, তাই জন্য শরীর ঠেললেও ওই 65-র উপরে যেতে পারবে না। ডায়াবেটিস যখন কারোর হয়, প্রথমতই তাকে চিনি বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু তার বদলে অনেক কিছু নতুন জিনিস তার জীবনে ইন্ট্রোডিউসড হয়। যে আমি চিনি খাবো না, কিন্তু সুগার ফ্রি খাবো, জ্যাগেরি খাবো, মধু খাবো, এগুলো দিয়ে রিপ্লেস করা। আবার অনেক ক্ষেত্রে বলে যে তুমি উচ্ছের রস খাও, নিম পাতা, যত তেতো জিনিস হয় তাকে বলা হয়। তো তার জীবনটা কমপ্লিটলি দুর্বিষহ হয়ে ওঠে। তো এক্ষেত্রে কোনটা ঠিকঠাক, কোনটা ভুলভাল, এটা একটু আমাদের বলুন। আমরা তো এখন মডার্ন ইরাতে আমরা না পুরোটাই এভিডেন্সড বেসড মেডিসিন আমরা প্র্যাকটিস করি। তার মানে আমরা যে রিসার্চের মাধ্যমে যে এভিডেন্সটা জেনারেট করেছি সেটার উপরে আমরা মেডিসিন প্র্যাকটিস করি। তাতে কিন্তু কোথাও আমরা দেখিনি যে উচ্ছে বেশি করে খেলে, করলা বেশি করে খেলে আমাদের সুগার খুব ভালো হয়ে যাবে। তাই জন্য আমি যেটা বলি পেশেন্টদেরকে, যে আপনি যদি ভালোবেসে করলা খেতে চান, ভালোবেসে উচ্ছে খান, আমার কোনো আপত্তি নেই, ভালো জিনিস আপনি নিশ্চয়ই খাবেন। বাট সেইখান থেকে যদি আপনি মনে করেন যে ওষুধ না খেয়ে আপনার উচ্ছে খেয়ে সুগার সেরে যাবে, সেটা কিন্তু নয়। দ্বিতীয় কথা যেটা মনে রাখা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই জিজ্ঞেস করেন যে দেখুন ডাক্তারবাবু, আমি চিনিটা খাচ্ছি না, তার বদলে 1 চামচ মধু খাচ্ছি আমি চায়ের সঙ্গে, বা গুড় খাচ্ছি, তাহলে কি চলবে? তাহলে যেটা আবার বোঝার সেটা হচ্ছে
কোনোটাই কিন্তু ক্যালোরি ফ্রি না, প্রত্যেকটার মধ্যেই কিন্তু ক্যালোরি রয়েছে, ঠিক আছে। আর আমরা যেটা ধরি সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কার্বোহাইড্রেট থেকে আমাদের রক্তে চিনির মাত্রাটা কতটা বাড়ছে। এবার সেটা 19-20 হয়। আপনি ধরুন চিনি নিলেন বা গুড় নিলেন বা মধু নিলেন, সেই গ্লাইসেমিক ইন্ডেক্সটা হয়তো 19-20 হচ্ছে, কিন্তু কোয়ান্টিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যদি 8 চামচ চিনি আমি খাই, তাতে কিন্তু খুব একটা কিছু এসে যাবে না। বাট আমি যদি তার বদলে 4 চামচ মধু ঢালি বা আমি যদি গুড় দিয়ে আমি ভালো করে ঘেঁটে নিলাম, তাহলে কিন্তু ব্যাপারটা সেই একই দাঁড়ালো, তাতে কোনো উন্নতি হলো না। দ্বিতীয় হচ্ছে যে এই সুগার ফ্রি সাবস্টিটিউট, সেগুলোতেও কিন্তু ক্যালোরি থাকে কম মাত্রায়। সুতরাং এরকম আপনি মডারেট অ্যামাউন্টে যদি নেন, ধরুন আমি একটা কাপ চায়ে 2টো ট্যাবলেট নিলাম, দ্যাট ইজ ওকে। কিন্তু আমি পুরো পায়েসটাই পুরো 4টে পাউডার সুগার ফ্রি পাউডার ঢেলে আমি পায়েস বানাবো, সেইটা করলে কিন্তু চলবে না। কারণ এই সব কিছুরই কিন্তু মূল যে মন্ত্র সেটা হচ্ছে মডারেশন। ডায়াবেটিস হলে কি মিল্ক প্রোডাক্ট খাওয়া যাবে, মানে দুধ, দই, পনির, ঘি, তো মাখন? আমরা বারবার করে ইনসিস্ট করি কার্বোহাইড্রেটটাকে কমিয়ে প্রোটিন জাতীয় জিনিসপত্রের মাত্রাটা বাড়িয়ে দিতে। তার মানে এই যেগুলো বললেন আপনি, ডেয়ারি প্রোডাক্টস যেগুলো, সেগুলো কিন্তু তাতে প্রোটিনের মাত্রাটা বেশি থাকে। সুতরাং ছানা, পনির, ডাল, রাজমা, এই ধরনের জিনিসগুলো আমরা ইনসিস্ট করি। প্ল্যান্ট বেসড প্রোটিন প্লাস ইভেন অ্যানিমাল প্রোটিনস যেগুলো আছে। আর তেতো জিনিস সুরাপান, তেতো সুরাপান। হ্যাঁ, আপনার সুরা তো তেতো হয়, মানে বাজে খেতে হয়, তাই না? ওটা আলটিমেটলি তো বার্লি থেকে তৈরি হচ্ছে। ও ডাক্তারবাবু, এইটা নিয়ে না একটা মজার জিনিস মনে পড়লো। আমার এক বন্ধুর এরকম ডায়াবেটিস ধরা পড়েছে, আমার থেকেও সে বয়সে ছোট। এবার সে যথারীতি বন্ধুদের আড্ডা থেকে একটুখানি অন্যরকম হয়ে গেছে, যখন পার্টি হচ্ছে, তো ডাক্তারবাবুকে গিয়ে সে জিজ্ঞেস করেছে, এখন আমার সুগার ধরা পড়েছে, তো পার্টি হলে আমি কি মদ খাবো? তো ডাক্তারবাবু নাকি তাকে বলেছে, রাম খেও না, কারণ ওটা মিষ্টি, হুইস্কি খেতে পারো। তো এরকম কি কোনো ক্যাটাগরি রয়েছে যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য অমুক ড্রিঙ্ক? সেটা হয়তো অর্ধসত্য যেটা আমরা শুনলাম। মূল ব্যাপারটা হচ্ছে যে যদি কেউ ড্রিঙ্ক করেন, সেটা হ্যাজ টু বি ডান ইন মডারেশন। আমরা তো অলরেডি বলেছি যে চিনিটা বাড়তি থাকলে সেটা প্রত্যেকটা অর্গানের জন্য ক্ষতিকারক। তো অলরেডি আপনার লিভারটা ইজ অ্যাট রিস্ক, কিডনি ইজ অ্যাট রিস্ক, চোখের পেছনে রেটিনাটা ইজ অ্যাট রিস্ক। সেখান থেকে যদি আমাদের বাড়তি মাত্রায় যদি আমাদের অ্যালকোহল শরীরে যায়, যে ফর্মেই হোক, সেটা রাম হোক, সিঙ্গল মল্ট হোক, ইট ডাজন্ট ম্যাটার, তো সেটা আমাদের অর্গানের জন্য ক্ষতিকারক। মোর ইম্পর্টেন্টলি আমাদের যেটা জানা, সেটা হচ্ছে ওই যেটা বললাম, আমরা ইনসিস্ট করি যেন ছেলেদের ক্ষেত্রে 2 পেগ এবং মেয়েদের ক্ষেত্রে 1.5 পেগের বেশি না হয়। তার মানে 21 ইউনিটস ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে 14 ইউনিটস। এইটাকে কিন্তু মেনে চলতে হয়। ভালো করে শুনে নিন ডাক্তারবাবু কি বললেন। 2 পেগ মানে ওই মগে করে আর বালতিতে করে পেগ মাখবেন। সেখানেও আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ইউনিট হিসেবে ক্যালকুলেট করি, কারণ আপনার যে বিয়ারটা যেটা খাচ্ছেন বা আপনি যখন হুইস্কি খাচ্ছেন, তখন তো সেখানে অ্যালকোহল কন্টেন্টটা ভ্যারি করছে, রাইট। সুতরাং সেই হিসেবে আমরা কিন্তু ইউনিট কথাটা ব্যবহার করে থাকি রাদার দ্যান পেগস। তো তাই জন্য আমরা বলি, যেটা বললাম, ছেলেদের ক্ষেত্রে 21 ইউনিট আর মেয়েদের ক্ষেত্রে সপ্তাহে 14 ইউনিট, এটা হচ্ছে বরাদ্দ। এবার আমি সোম থেকে শুক্র খেলাম না, শনি রবিবার ওই 21 ইউনিট কম্পেনসেট করবো একদিনে বা 2 দিনে, সেটা কিন্তু চলবে না। যেদিনকেই খান আপনি, সেদিনকেই কিন্তু আপনার আপার লিমিট হচ্ছে অতটুকু। আচ্ছা, ডাক্তারবাবু কিন্তু না একটা স্কুল আছে, ডাক্তারবাবু কিন্তু একটা স্কুল চালায়। আচ্ছা, নৈহাটিতে ডাক্তারবাবু একটা স্কুল চালায়, সেই সম্বন্ধে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা একটু জানবো। আপনার স্কুল সম্বন্ধে একটু বলুন। আমাদের স্কুলটা বিগত 40 বছর ধরে রয়েছে। এটা একটা আইএসসি এবং আইসিএসসি, মানে 10th আর 12th। এই বছর আমাদের বোর্ডে 1st, 2nd, 3rd, 4th 4টে র্যাঙ্কই আমাদের স্কুল থেকে করেছে আর কি। আর আমার মা হচ্ছে নোনার প্রিন্সিপাল, আর আমি 2019 সালে বিএড পাস করে এখন অফিসিয়ালি সেই স্কুলের ভাইস প্রিন্সিপাল হিসেবে আমি অ্যাম অন বোর্ড। বাট পুরোটাই এখন মা দেখাশুনো করেন এবং বাবা রিটায়ারমেন্টের পরে উনি দেখাশুনো করছেন। তো এইখানেও কিন্তু একটা বড় ব্যাপার যে আমরা যেটা প্রাইমর্ডিয়াল প্রিভেনশন বলে থাকি। দেখুন, আমাদের
ছোটোবেলা থেকেই এই ডায়াবেটিস হওয়ার প্রবণতাটাকে আমরা যদি প্রতিরোধ করতে চাই, তাহলে ওই হেলদি লাইফস্টাইল বলুন, হেলদি ইটিং বলুন, এগুলো কিন্তু আমাদের ওই ছোটোবেলা থেকেই ইনকালকেট করতে হবে এডুকেশনের মাধ্যমে। আমরা উই শুড এনকারেজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলাধুলো, যেটা এখন অনেক কমে গেছে। এখন ডিভাইসের জন্য সবাই ওই সারাক্ষণ মোবাইল ব্রাউজ করছে, তাদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে, তারা ওই 30 সেকেন্ডের রিল বা শর্টস দেখে তারা অভ্যস্ত। তাই জন্য তাদেরকে ইনসিস্ট করা যে এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কতটা গুরুত্ব রয়েছে টু প্রিভেন্ট লাইফস্টাইল ডিসঅর্ডার্স, যেরকম ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস। তাই জন্য আমার মনে হয় দ্যাট ওয়ে উই আর ব্লেসড বিকজ উই ক্যান ইন্টারাক্ট উইথ দেম অ্যাট আর্লি স্টেজ। খেলাধুলাটা তবু ঠিক আছে, কিন্তু আপনি একটা বাচ্চাকে চকলেট বা আইসক্রিম কি করে বারণ করবেন? সেই জিনিসটাও আমাদের এই যে হেলদি ইটিং হ্যাবিটস, মানে এখন কিন্তু জেদ করে ছেলেমেয়েরা যে উইকেন্ড হলেই পিৎজা, বার্গার, এগুলো দেখুন, তাদের একদম তো ডিপ্রাইভ করা যাবে না, বা তাদেরকেও কিন্তু ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যদি একটা দিন সেটা খাই, বাকি 6টা দিন যেন আমরা হেলদি খাবার খাই, আমাদের বাড়িতে যে হেলদি খাবারটা হচ্ছে সেটা যেন আমরা খাই আর কি। সেই ব্যাপারটা আমরা উই হ্যাভ টু ইনসিস্ট। এই খেলাধুলো বলতে আমি সবাইকে একটা জিনিস বলি, খেলাটা আছে, ধুলোটা নেই, মানে ধুলো মাখাটা নেই। সুতরাং এখন আর খেলাধুলো বলা উচিত না, এখন শুধু খেলাই বলা উচিত। আর বাইরে ধুলোটা রয়েছে, খেলাটা নেই। হ্যাঁ, কারণ মাঠগুলোতে সব কনস্ট্রাকশন হয়ে গেছে, সমস্ত যা খালি জমি ছিল আমাদের যেখানে আমরা খেলতাম সেগুলো সবই রিয়েল এস্টেট নিয়ে নিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, খুবই দুঃখজনক। তো সেখানে ধুলোবালি আমরা দেখতে পাই, মানে পলিউশনই রয়েছে, খেলাটা কোথাও নেই, ওটা ইনডোর গেম হয়ে গেছে, যেটা উনি বললেন। স্কুলটার নাম যদি একটু বলেন। সেন্ট লুকস ডে স্কুল। বাহ। গত বছর আমাদের ফার্স্ট আর থার্ড র্যাঙ্ক হয়েছিল বোর্ডে, এবছর তো 4টে র্যাঙ্কই হয়েছে। দারুণ দারুণ। আরে ডাক্তারবাবু এত মিষ্টি, সেরকম ডাক্তারবাবুর কণ্ঠও মিষ্টি, অর্থাৎ ডাক্তারবাবু দারুণ গান করেন। তো ডাক্তারবাবুর গান আমরা শুনবো। তো আমরা একটা খুব পপুলার রবীন্দ্রসঙ্গীত শুনেছি এবং শুনি, সেটা হচ্ছে আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। সেটার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি চিনি গো চিনি তোমারে ও গো মধুমেয়, তুমি থাকো মোদেরই ঘরে ও গো মধুমেয়, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। যদিও আমরা চিনি বিদেশিনী দিয়ে শেষ করলাম, মধুমেহকে বললাম, কিন্তু মধুমেহ রুগী সবচেয়ে বেশি তো আমাদের ভারতবর্ষেই। সেটা খুব ভাবার একটা বিষয়, কারণ আমাদের বর্তমানে এখন দাঁড়িয়ে আজকে 2025 সালে দাঁড়িয়ে প্রায় 8 কোটি লোকের ভারতে ডায়াবেটিস রয়েছে, প্রায় 9 কোটি লোকের প্রি ডায়াবেটিস রয়েছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ। এটা ক্লিনিক্যাল ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি না তার সাবমার্জড অংশটা কিন্তু অনেক অনেক বেশি। আর এই ডেটা তো আপনি দিচ্ছেন যাদের টেস্ট করা হয়েছে। কারেক্ট, সেটাই। বহু মানুষ তো এর মধ্যেই নেই। এবার তাই জন্য আমরা 2022 সালে একই দিনে 1 মিলিয়ন লোকের আমরা টেস্ট করেছিলাম, করে দেখেছিলাম যে বহু লোক তারা জানতেই পারেন না যে তাদের ডায়াবেটিস অত বেশি মাত্রায় হয়ে রয়েছে। তাই জন্য আমার মনে হয় এই সম্বন্ধে সকলকে অবগত হওয়া দরকার, এবং এই ধরনের আপনাদের যে প্রচেষ্টা, এই ধরনের আমার মনে হয় আমি তাকে সাধুবাদ জানাই, কারণ এই অ্যাওয়ারনেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং যাদের বাড়িতে কারোর ডায়াবেটিস রয়েছে তাদের তো ডেফিনেটলি, যেটা বললাম, বছরে একবার করে স্ক্রিন করা দরকার। যাদের ওজন বেশি, যাদের এই রিস্ক ফ্যাক্টরসগুলো রয়েছে, বা যদি কেউ মনে করেন যে ডায়াবেটিস হচ্ছে এই ধরনের সিমটমস যেগুলো আমরা আগে আলোচনা করলাম, সেইগুলো যদি তাদের মনে হয় যে দেখা দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি একবার কিন্তু অ্যাটলিস্ট HbA1c পরীক্ষা, ফাস্টিং পরীক্ষা, যেগুলো আমরা ডায়াবেটিস শনাক্ত করার জন্য করি, এগুলো করে প্রয়োজন হলে কিন্তু একবার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা দরকার। অবশ্যই। আর একটা কথা জানার, এই যে ডায়াবেটিক রুগীদের এত বারবার টয়লেট পায় কেন? যেটা হয়, সুগারের মাত্রাটা বেশি থাকলে বাড়তি সুগারটা ইউরিন দিয়ে বাইরে যায়, এবং ইউরিন দিয়ে যখন সুগারটা বাইরে যাচ্ছে তখন জল টেনে বাইরের সঙ্গে নিয়ে যায়, কারণ
আমরা এটাকে ডাইউরেটিক বলি। তো সুতরাং ওই গ্লুকোজ যে বাড়তি গ্লুকোজটা যেটা বাইরে যাচ্ছে সেটা কিন্তু ওই জলটাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। এবার তাই জন্য বারবার করে আমাদের ইউরিন করার জন্য যেতে হয় এবং শরীরটা কিন্তু শুকিয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, যার জন্য বারবার করে আমাদের তেষ্টাও পেতে থাকে। তো এটা ইজ এ ভিশিয়াস সাইকেল। আমাদের ইউরিন হচ্ছে, শরীর ডিহাইড্রেটেড হচ্ছে, আরও জল খাচ্ছি, আবার যেতে হচ্ছে, এটা কিন্তু ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। মানে আমাদের অনেকেরই ধারণা আছে যারা একটু রোগা মানুষ তাদের ডায়াবেটিস হতে পারে না, মানে তাদের অনেক রোগই হতে পারে না। দেখুন, কিছু ক্ষেত্রে সেটা সঠিক হলেও জাস্ট বিকজ আমরা ভারতীয়, আমরা অলরেডি বলেছিলাম, এবং রোগাদেরও কিন্তু পেটের কাছটাই কিন্তু চর্বিটা জমা হয়। হাত পাগুলো সরু সরু, ওভারঅল রোগা দেখতে, তাও কিন্তু তারা দেয়ার একটা হায়ার রিস্ক। কেন? কারণ তারা ভারতীয় হিসেবে জন্মগ্রহণ করেছেন। সুতরাং অ্যাজ প্রাউড অ্যাজ আই অ্যাম অফ দিস, বাট উই আর ক্যারিং দোজ ব্যাড জিনস উইথ আস। তাই জন্য আমাদের কিন্তু লাইফস্টাইল বলুন, ডায়েট বলুন, এগুলোর সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না। আমাদের এই সঠিক জীবনযাপন, জীবনশৈলী, ডায়েট, এগুলো কিন্তু সারা জীবন বজায় রেখে চলতে হবে। আপনি রোগা হলেও আপনাকে কিন্তু সেটা বজায় রেখে চলতে হবে। ডায়াবেটিক পেশেন্টদের ইরেকটাইল ডিসফাংশন হয়, সো হাউ টু প্রিভেন্ট দ্যাট এবং হাউ টু কন্ট্রোল? সেটাও তার মূল কারণ হচ্ছে, আমরা বললাম যে কমপ্লিকেশনস হিসেবে দেখি, বাড়তি সুগার কিন্তু স্নায়ুকেও এফেক্ট করতে পারে। এবার আমাদের ইরেকশানটা তো হয় মূলত, যেহেতু সেখানেও একটা স্নায়ু রয়েছে যেটা সাহায্য করে আমাদের ইরেকশানে। এবার যদি আমরা দেখি যে স্নায়ুগুলো অবশ হয়ে যাচ্ছে বাড়তি সুগারের জন্য, তখন কিন্তু সেটা আমাদের ইরেকশানটাকেও এফেক্ট করবে। তাই জন্য তার প্রধান চিকিৎসা হচ্ছে সুগার নিয়ন্ত্রণ করা, এবং তাতেও যদি না হয় তাহলে সেটাকে আমাদের sort of এনহ্যান্স করার জন্য আমাদের কিছু ওষুধ রয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেকটাই আমরা জানতে পারলাম। ইনফ্যাক্ট এটা আমাদের ডায়াবেটিস নিয়ে, মধুমেহ নিয়ে প্রথম পর্ব, তাই আমরা উপর থেকে কথা বললাম, আরও বিস্তারিত আলোচনা করব আমরা এই ডায়াবেটিস নিয়ে। কিন্তু তার আগে, শেষ করার আগে আপনি একটুখানি বলে দিন, যেহেতু আমরা মধুমেহ রাজধানীতে বাস করি, খুবই চিন্তার বিষয়, অ্যান্ড মাদার অফ অল ডিজিজ। একদম মাদার অফ অল ডিজিজ, সাইলেন্ট কিলার, একে অনেক নামে ডাকা হয়। তো যাদের হয়েছে তারা কিভাবে ম্যানেজ করবেন, আর যাতে না হয় তার জন্য কি করণীয়? রাইট, যাদের হয়নি তাদের আমি বললাম যে সবথেকে আগে স্ক্রিনিংটা খুব গুরুত্বপূর্ণ, এবং যদি দেখা যায় যে তারা প্রি ডায়াবেটিস পর্যায়ে রয়েছেন, সেই ক্ষেত্রে হয়তো ওষুধ ছাড়াই আমরা কাজ করতে পারি। তাই সেই ক্ষেত্রে আমরা বললাম যে 10 থেকে 15% ওজন যদি কমানো যায়, তাহলেই কিন্তু আমরা ডায়াবেটিসটাকে রেমিশনে পাঠিয়ে দিতে পারছি। এই সঙ্গে সঙ্গে আমাদের ডায়েটারি রেস্ট্রিকশনস, যেরকম কার্বোহাইড্রেটের মাত্রাটাকে নিয়ন্ত্রণে করা, সারাদিনে ক্যালোরির মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং তার সাথে জীবনশৈলীর পরিবর্তনের মধ্যে নিয়ম করে আমাদের হাঁটা চলা করা। 0.5 ঘন্টা করে আগে আমরা বলতাম সারা সপ্তাহে হাঁটা, মানে দৈনন্দিন 0.5 ঘন্টা করে, সারা সপ্তাহে 150 মিনিট, বাট এখন আমরা বলি 10,000 স্টেপস। সেটা যদি আপনি করতে পারেন, আর তার সাথে রেজিস্ট্যান্স এক্সারসাইজেস 2 দিনের জন্য। তার মানে আমি কিছু না পেলে দেওয়াল ঠেলবো, বা আমি একটা জলের বোতল নিয়ে করব, কারণ প্রবণতা হয় যে আমাদের মাসেলসগুলো ফ্যাটে পরিণত হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু, যাদের ডায়াবেটিস আছে তাদের এই 2 প্রকারের এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এরোবিক এক্সারসাইজেস, যেটা আমরা বললাম যে স্টেপস, আর দ্বিতীয় হচ্ছে রেজিস্ট্যান্স এক্সারসাইজেস, যাতে করে আমাদের মাসেলটা ফ্যাটে পরিবর্তন না হয়। আর ওভারঅল যে অন্য লাইফস্টাইল, যেরকম সিডেন্টারি লাইফস্টাইল হলে সেটাকে সারাক্ষণ আমরা ডিভাইসেস দেখছি, সেগুলোকে বন্ধ করা, তার বদলে একটুখানি হেঁটে আসা, অ্যালকোহল সেবন করলে সেটাকে মডারেট করা, সিগারেট খেলে সেটাকে বন্ধ করা, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রেও আমরা বললাম যে আমরা যদি ওভারওয়েট বা ওবিস হয় কেউ, তাদের ক্ষেত্রে আমাদের ওজন যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অনেক সময় সেটাকে রেমিশনে পাঠানো সম্ভব হচ্ছে। বা তাদের জন্য মূল যেটা আমাদের যেটা লক্ষ্য থাকে, সেটা হচ্ছে ডায়াবেটিস সংক্রান্ত জটিলতাগুলোকে প্রিভেন্ট করা। তো সুগার শুরু থেকেই যদি আমরা ভালো নিয়ন্ত্রণে রাখতে পারি, স্পেশালি যারা কম বয়সী, যাদের সবে সুগার ধরা পড়েছে, তাদের দীর্ঘদিন ভালোভাবে জীবনযাপন করতে হবে, যেটা আমরা কোয়ালিটি অফ লাইফ বলি। তাই সেইটাকে বজায় রাখতে গেলে আর 5 জনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে হলে শুরু থেকেই সুগার নিয়ন্ত্রণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিষ্টি খাবে? আমি তো মিষ্টি খাই না। আর মিষ্টি খেতে না, ওই 2-3টে জিনিস বলেছে যেগুলো খাই, সেগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টির দোকানের মালিক প্রচণ্ড
না না না, আপনি আপনার মিষ্টি খাবেন, এই কিন্তু episode দেখে- ওই বললে যে ডাক্তারবাবু যে ব্যালেন্স রাখতে হবে। আপনি রসগোল্লা খেয়ে মারুন না ডন বৈঠক, আপনি দৌড়ন না 200 কিলোমিটার। মানে রসগোল্লা এরকম, এই দাঁড়িপাল্লা এরকম। না, আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, এটা খুব একটা ছোট্ট টিপ। সেটা হলো আমরা যখনই কার্বোহাইড্রেট খাবো তখন কিন্তু তার আগে একটা প্রোটিন থাকতে হবে। তার মানে আমি ব্রেকফাস্টে অমলেট খেয়েছি, তারপরে আমি একটা মিষ্টি খেলাম, বা আমি ডিনারে একটা মাছ বা মাংস খেয়েছি, তারপরে একটা বা আধা মিষ্টি খেলাম, তাতে কিন্তু সুগার স্পাইক করে না। কিন্তু আমি অনেকক্ষণ খালি পেটে আছি, খুব খিদে পেয়েছে, আমি 2টো রাজভোগ খেলাম, তখন কিন্তু চচ্চর করে সুগার বেড়ে যাবে। আর এই সুগার স্পাইকটা যেটা হচ্ছে সেটা কিন্তু হার্ট এবং বাকি সবকটা অর্গানের জন্য ক্ষতিকারক। তাই জন্য আমরা এই স্পাইকটা যদি আমরা চাই ব্লান্ট করতে, তাহলে কিন্তু প্রোটিনের পরে আমরা যেন মিষ্টিটা খাই। তাই জন্য এই ডেজার্টের কনসেপ্ট। ডেজার্ট মানে একদম শেষে, এটা দারুণ। এই দেখুন হাসি ফুটেছে দারুণ। শুনটু। একটা মিষ্টি খেতে পারি না এর জন্য আমি, একটাও না। না না, খাবে। তো ডাক্তারবাবু যেটা বললেন সেটা দিয়ে আমরা শেষ করব। যদি মিষ্টি খান একদমই খালি পেটে খাবেন না, তার আগে চেষ্টা করবেন যেন একটা প্রোটিনের ব্যালেন্স আপনার থাকে, মানে কোনো একটা প্রোটিন জাতীয় খাবার আপনারা খেয়ে নেবেন। আর আপনারা একটু আমাদের একটু প্রোটিন বাড়ান না, এটা একটু মিষ্টি মিষ্টি শেয়ার করুন, মিষ্টি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, মিষ্টি করে ঘন্টা বাজিয়ে দিন। কারণ এখনো প্রচুর আমাদের দর্শক তারা আমাদের এপিসোডগুলো দেখছে আনসাবস্ক্রাইবড অবস্থায়। খুবই কোথায় দেখতে দুঃখের। বুঝতে পারছি না, কোথায় দেখছি। ঠিক আছে, আপনারা দেখুন, কিন্তু একটু লোকজনকে জানান, কারণ আমরা অ্যাওয়ারনেসের জন্য করছি, যাতে আপনারা সুস্থ থাকেন। তার কোন বিষয়গুলো নিয়ে চান যে আমরা আরো নতুন পর্ব নিয়ে আসি, সেগুলো আমাদেরকে এই কমেন্ট সেকশনে জানান। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে আপনারা একটুখানি ফলো করে দিন। তাহলে এখানেই বলছি টাটা বাই বাই। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা। টাটা।